দফায় দফায় তৃণমূল নেতা খুন হচ্ছে। কেন বলছি দফায় দফায়? তার কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন মালদা, কখনো ব্যারাকপুর, কখনো বা মালদার মধ্যেই আরও একবার, কিংবা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে নৈহাটি। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তৃণমূল নেতা খুন হচ্ছে এবং অদ্ভুতভাবে তাদেরকে যথেষ্ট কষ্ট দিয়ে মারা হচ্ছে। প্রসঙ্গ উঠছে, কেন তৃণমূল নেতাকে টার্গেট করা হচ্ছে? বারবার করে তৃণমূল নেতাই কেন টার্গেট হচ্ছে? 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, দোরগোড়ায় নক করছে। আর ঠিক সে মতো অবস্থায় যখন বারবার করে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে সংগঠনকে আরও বেশি শক্ত করতে, শক্তিশালী করতে, সে জায়গায় বারবার তৃণমূলের মধ্যে কখনো গোষ্ঠীকন্দল, কখনো বা বাইরের অপশক্তি তৃণমূলের ওপর হাবি হয়ে পড়ছে, শক্ত হয়ে পড়ছে। কঠিন হয়ে যাচ্ছে লড়াই। কি তৃণমূলের অন্দরে লড়াইটা কি একটু তীব্রতর অবস্থায় চলে এসছে, যার জন্যে তাদের নিজেদের মধ্যেই ফাটলের মাত্রা দিনের পর দিন চওড়া হচ্ছে? কেন আমি গোষ্ঠীকন্দল দিয়ে শুরু করলাম? তার কারণ যতগুলো ক্ষেত্র দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রেই অদ্ভুতভাবে তৃণমূলের লোকেরাই তৃণমূলের এগেনস্টে কথা বলছে। যে সম্প্রতি বলা ভুল, আজই সন্দেশখালীতেও সুকুমার মাহাতো, বিধায়ক সুকুমার মাহাতো, তারই বিরুদ্ধে কথা তুলছেন, আওয়াজ তুলছেন ব্লক নেতৃত্বরা। দফায় দফায় এরকম উদাহরণ রয়েছে। এটা খুব গুটি কয়েক উদাহরণ আপনাদের সামনে রাখছি। এরকম ভুরি ভুরি উদাহরণ সামনে আসছে। বারবার করে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইসব তিনি মানবেন না। শুধু তিনি নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাশ টেনে অনেকবার বলেছেন যে কোনো রকম বিশৃঙ্খলা দলের অন্দরে সহ্য করবেন না। কিন্তু তারপরেও এইরকম ঘটনা সামনে আসছে কেন, জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। প্রথমেই সকলকে, সমস্ত দর্শকদের যারা সন্ধ্যে 7টার আমার এই শো দেখেন, তাদের প্রত্যেককে সরস্বতী পুজোর শুভেচ্ছা। প্রথমেই একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, কমিশনার বদলের পরেই নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তার পুলিশের। ঘটনার দুদিন পরে পুলিশের জালে অক্ষয় গণ নামে এক দুষ্কৃতী। খুনের ঘটনায় আরও 4 জনকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার পরের দিনই অর্থাৎ শনিবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় অলোক রাজোরিয়াকে। তার জায়গায় ফিরিয়ে আনা হয়েছে একসময়ের ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান দুদে আইপিএস অজয় ঠাকুরকে। দায়িত্ব পাওয়ার পরেই শনিবার রাতে নৈহাটি থানায় গিয়েছিলেন তিনি। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের তদন্ত কোন পথে চলছে তা খতিয়ে দেখেন তিনি। সেই খুনের ঘটনায় কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সেই বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান তিনি। তদন্তে গতি আনতে পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে এদিন বৈঠকও করেন ব্যারাকপুরের নয়া পুলিশ কমিশনার। ঠিক তারপরেই এই গ্রেপ্তার। সূত্রের খবর, নৈহাটি থানা এলাকা থেকেই অক্ষয় গণকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিতে রবিবার ব্যারাকপুর মহকুমা আদালতে আবেদন করা হবে পুলিশের তরফে। তাকে হেফাজতে নিয়ে জেরা করা হলে খুনের বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারীদের। প্রসঙ্গত, শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় টোটো করে যাওয়ার সময় ইট দিয়ে থেতলে আত্মহত্যা করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। এরপর তার মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় গুলি, এমনটাই দাবি ছিল তৃণমূল নেতৃত্বের। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য। পরে অবশ্য ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া দাবি করেন গুলি চালানো হয়নি, থেতলেই খুন করা হয়েছে এই তৃণমূল কর্মীকে। খুনের ঘটনার পরেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গৌরীপুর এলাকা। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনদ দে অভিযোগ তুলেছিলেন এই ঘটনার নেপথ্যে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠদের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা এই খুনের ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই চাপান অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বললাম না তৃণমূলের গোষ্ঠীকন্দল কেন বলছি? বারবার করে এই প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূলের অন্দরে তৃণমূলই কখনো অভিযোগ করেছেন, কখনো বা বিরোধী শিবির সে এই গোষ্ঠীকন্দলের হাওয়াকে আরেকটু উত্তপ্ত করেছে। তার কারণ তারা বলার সুযোগ পেয়েছে, তারা দেখতে পাচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল দিনের পর দিন সামনে আসছে।
জানার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের দুজনকেই স্বাগত টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বেন। আমি কার্যত প্রথমে রতনবাবুর কাছে যাব। রতনবাবু, একের পর এক তৃণমূলের নেতারাই কখনো মার খাচ্ছেন, কখনো বা খুন হচ্ছে। আমি যদি এই প্রশ্নটা করি, আমি আপনার পালসটা বুঝি, আপনি প্রথমেই বলবেন দেখুন অঞ্জনদা, তৃণমূল নেতাই মার খাচ্ছে, তৃণমূল নেতাই মারছে। আমি জানি আপনি এটাই বলবেন, কিন্তু এর বাইরে কি রয়েছে সেটা জানতে চাইছি। আপনি যেটা বলছিলেন তার বাইরে তাহলে কথা বলি, ওটা বলছি না, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। যে অঞ্জনদা, দুর্নীতি কাকে বলে? আমরা যদি মনে করি যে একটা রাজ্য বা একটা রাষ্ট্র যখন দুর্নীতিতে ভর্তি হয়ে যায়, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে, এবং সেটাকে কন্ট্রোল যদি না করতে পারে তাহলে কিন্তু এই খুন আরো বাড়তে থাকবে। এবং তাতে শুধু তাদের মধ্যে গোষ্ঠীতন্ত্রের খুন হবে না, পাশাপাশি আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা বাইরে বেরাবে, তারা জানতেই পারবে না কখন তাদের গায়ে গুলি ছুটে এসে লেগে যাবে। তার জন্য আমি বলি, দুর্নীতি হচ্ছে একটা রাষ্ট্রের একটা অভিশাপ বলা যেতে পারে। আমরা যদি চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, সেটাকে কিন্তু দুর্নীতি বলতে পারি না। দুর্নীতি সেটা যেটা আপনার সংবিধানকে শপথ রেখে বা পড়াশোনা করে যোগ্যতা দেখিয়ে যখন কোনো একটা সরকারি পোস্টে বা জনপ্রতিনিধি হয়, এবং সেই পোস্টে থাকার পরে সে যদি লুট করে, সেটাকে আমরা দুর্নীতি বলবো। আজকে প্রশাসন কি করতে হবে? প্রশাসন, আপনাদের চ্যানেলে দেখলাম যে প্রশাসনের কলার ধরে এক তৃণমূল নেতা টানতে টানতে হিচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে হচ্ছে পশ্চিমবাংলা। তাহলে কোথায় নিরাপত্তা বলুন? আজকে প্রকাশ্যে সবার সামনে ইট দিয়ে থেতলে মাথা থেতলে খুন করা হচ্ছে। আর যেই দলেরই খুন হোক, মানুষ তো খুন হচ্ছে, প্রশাসন কোথায়? আমরা দেখেছি কেউ যদি হেলমেট না পরে যায়, কেউ যদি আইন ভঙ্গ করে, সাধারণ মানুষ তাকে কিন্তু প্রশাসন সাজা দেয়, ধরে নিয়ে যায়। কিন্তু অঞ্জনদা, কিন্তু যে আইনের রক্ষক, সে যদি আইন ভঙ্গ করে, তাহলে মানুষ কোথায় যাবে? আজকে যে ছবিটা আপনি দেখালেন, এক টুকরো মাংস আর 25টা কুত্তা, যা হবার তাই হচ্ছে। রসদ কমে আসছে। আজকে দুর্নীতিবাজ যারা, এবং যারা ধরুন তোলাবাজ, যারা ধরুন প্রমোটারি করে, যারা অবৈধ কাজ করে, এই সরকারের আমলে প্রথম দিকে যেভাবে তারা লুট করেছিল, তাদের ভাগিদার এখন দিনের দিন বেড়ে চলেছে। তাই রসদ কমে আসছে, অতএব একে অপরের উপর কিন্তু হামলা শুরু করেছে, শুধুমাত্র এই লুট করার জন্য। আজকে বলতে দ্বিধা নাই, কারা খুন হচ্ছে? খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক খুন হচ্ছে। তাদের দ্বারা, তৃণমূলের দ্বারা। আজকে মাননীয়া বলেন যে পশ্চিমবাংলায় নাকি আইনের শাসন আছে, পশ্চিমবাংলার পুলিশ নাকি ভালো হয়ে গেছে। এই ভালো হওয়ার নমুনা আপনাদের চ্যানেলে দেখছি। এর আগে মালদাতে, অঞ্জনদা, এই কথাটা এর আগেও বলেছি, এই কারণে বলছি যে একটা ভলিবল খেলার মাঠে, একটা যেখানে ভলিবল খেলা হচ্ছে, সেই মাঠে দেখছি যে বন্দুক হাতে সবার সামনে গুলি ফায়ার করছে, এবং সেখানে প্রশাসনের আধিকারিকরা বসে আছে ওখানে ওই খেলাতে। তাহলে এদিকেই প্রমাণ হয়ে যায় যে প্রশাসন আজকে ছোট জগন্নাথ হয়ে আছে। কারণ কি? একটা রাষ্ট্র বা একটা সরকারের প্রধান কাজ কি হবে? একটা রাষ্ট্র বা সরকারের প্রধান কাজ হচ্ছে ন্যায়বান মানুষ তৈরি করা, নীতিবান মানুষ তৈরি করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। যেখানে আইনের শাসন নাই, সেখানে অরাজকতা থাকবে, এই ধরনের খুনোখুনি থাকবে, এই ধরনের প্রকাশ্য দিবালোকের গুলি চলবে, এটাই স্বাভাবিক। কারণ মাননীয়া আর এদেরকে কন্ট্রোল করতে পারছে না, দুষ্কৃতীদের। কারণ দুষ্কৃতীরা যে এদেরকে, উনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, উনি গুন্ডা কন্ট্রোল করে তখন
যখন এইখানে যখন ভোট আসে, যখন ভোট হয়, তখন বিরোধীদের কন্ট্রোল করার জন্য উনি সব রকমের ব্যবস্থা করে থাকেন। আর যারা মাননীয়ার কে ভোটে জিতানোর জন্য যারা দিবালোকে প্রকাশ্যে আজকে আপনারা যেটা দেখাচ্ছেন ভয়ঙ্কর ব্যাপার, তৃণমূল কংগ্রেসকে খুন করছে আর উনি চুপচাপ বসে আছেন। আর ওই লোক দেখানোর মতো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন বলবেন, নেতারা এসে মিডিয়ার সামনে আপনাদের সামনে বলবেন পুলিশের মতো কাজ করবে, আইনের মতো কাজ করবে, কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না, এ শাস্তি পাবে, অমুক পাবে, তমুক পাবে। কিন্তু আপনারা বলুন, কোনো একটা কাজ বা কেস সম্পূর্ণ কমপ্লিট হয়েছে? আজকে দুলাল যেটা খুন হয়ে গেল মালদা, হ্যাঁ, দুলাল সরকার, বলুন তো, মাননীয় নিজে বলেছে পুলিশের দোষে হয়েছে, তার কোনো বিচার পেল? তারা বিচার পাবে? এই বাংলা বিচার, এই বাংলায় বিচার নেই, এই বাংলায় বিচার দেওয়ার মতো যে সরকার, সেই সরকার এই বাংলায়, এই বাংলায় সরকার আছে খালি লুট করো, অরাজকতা করো, আর হচ্ছে ভোটের সময় তোমরা আমাকে ভোট দিয়ে দিতাম, একটাই এনার জ্ঞান। রতনবাবু, আমি এই জায়গাগুলোতেই খুব অবাক হচ্ছি। দেখুন, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, যাই হোক না কেন, মূলত যে কোনো মানুষের মৃত্যু অত্যন্ত নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, সে যে কোনো দলের হতে পারে। এবং অদ্ভুতভাবে এভাবে মরে যাওয়া বা এইভাবে তাকে রাস্তায় ফেলে মারধর করা এবং তারপরে তাকে মৃত্যুর সম্মুখীন করে দেওয়া, এটা সত্যি বাংলার ইতিহাসে খুব কম দেখা গিয়েছে। এবং ঠিক এই জায়গায় আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় কৌশিক দে, তৃণমূল সমর্থক। কৌশিকবাবু, আপনাকেও স্বাগত ট্রাইব্যুনাল বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি এ পর্যায়ে একটু কৌশিকবাবুর কাছেই যাব। কৌশিকবাবু, আচ্ছা, প্রথমে আগে ছবিটা একবার দেখাই, ভালো করে একবার ছবিটা দেখুন। আমি একবার পিসিআরকে বলবো ফুল ফ্রেম দেওয়ার জন্য। দেখুন ছবিটা ভালো করে খেয়াল করুন, অবজার্ভ করুন। 3টি লোক কার্যত প্রথমে গুলি করা হয় এবং তারপরে তাকে মাথায় একের পর এক মৃত্যু নিশ্চিত করতে বারংবার তার মাথার মধ্যে ইট দিয়ে মারা হচ্ছে, থেতলে দেওয়া হচ্ছে কার্যত। আমি আবারও বলছি, এটা বিচলিত করতে পারে। ছবিটা ভালো করে খেয়াল করুন, একজন মহিলা তিনি আসছিলেন এবং তাকেও কিছুটা তাক করে একজন ছেলে, যিনি তাদের মধ্যেই ছিলেন, এই 3 জনের মধ্যেই তিনি ছিলেন, দেখুন কিছু একটা বের করবার চেষ্টা করছে, সম্ভবত বন্দুক ছিল, এবং তিনি সেটা বের করে সেই মহিলার দিকে তাক করে যাওয়ার চেষ্টা করেন। অর্থাৎ কার্যত একজন মহিলা যে সাহস করে হয়তো সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকেও এক প্রকার ভয় দেখিয়ে সেখান থেকে কার্যত বের করে দেওয়া। অর্থাৎ তৃণমূল নেতাকে তো মারছেই, এবং তার সঙ্গে সঙ্গে একবার ত্রাসটা খেয়াল করে দেখুন আশপাশের ছবিটা। আমি বলছি শুধুমাত্র মৃত্যুর মুখে ঢলে যাওয়াটা নয়, আশপাশের ছবিটাকে ভালো করে অবজার্ভ করুন, আপনারা বুঝতে পারবেন অনেক কিছু আমরা কি বোঝাতে চাইছি। তৃণমূল নেতা খুন হয়েছে, নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশপাশের ত্রাসটা একবার খেয়াল করুন, ভয়টা একবার খেয়াল করুন। 2 জন মানুষ, একজন মহিলা তিনি ঘরে ঢুকে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলা তাকে বলছেন ঘরে ঢোকার জন্য, সম্ভবত দুজন ব্যক্তিকে নিয়ে তারা ঘরে প্রবেশ করলেন। তারপর তাদের আর বলার কোনো সাহস নেই, একদম সামনের দিকে একজন স্কুটি নিয়ে যাচ্ছিলেন, তিনিও কার্যত পালাচ্ছেন সেখান থেকে, এবং একজন মহিলা তিনি হয়তো সম্ভবত প্রোটেস্ট করতে যাচ্ছিলেন, এবং একজন টোটো চালক, সে সম্ভবত সেই রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই ছবি দেখার পরে সেখান থেকে তারা সরে গেলেন। এখানে 2টো পার্সপেক্টিভ হতে পারে। এক, আমি কারো সাথে পাছে থাকি না, কোনো সমস্যা হলে সেখানে আমার যাওয়ার বিষয় নেই, আমি একটু এড়িয়ে চলতে ভালোবাসি, অথবা ত্রাস ভয় কাজ করছে, সেখানে তারা যেতে ভয় পাচ্ছে। আমি ধরে নেব 2 নম্বরটাই সত্যি, তারা ত্রাস হচ্ছে, তাদের ভয় হচ্ছে, তার কারণ বাঙালি এবং তার সঙ্গে সঙ্গে বাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। আর ঠিক এই জায়গাতে যারা সাধারণ মানুষ তারা লড়াই করতে জানেন, তাই তারা সেখান থেকে পালিয়ে যাবেন ব্যাপারটা এরকম না, তারা নিশ্চয়ই দিনের পর দিন ত্রাসের সম্মুখীন হচ্ছেন। এবং কার্যত যেভাবে বন্দুক নিয়ে সেই মহিলার দিকে তাক করে যাওয়া হচ্ছে, এটা বেনজির। আমি এখানেই কৌশিকবাবুর কাছে যাব। কৌশিকবাবু, এর পরেও বলবেন আইনের শাসন রয়েছে, আমি সেটাও ভুলে যাচ্ছি, হয়তো রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল নেতা পড়ে এভাবে মার খাচ্ছে, মাথা থেতলে দেওয়া হচ্ছে, মৃত্যু নিশ্চিত করতে বারংবার ইট দিয়ে আঘাত করা হচ্ছে, একজন মহিলাকে কার্যত সেখান থেকে বন্দুক তাক করে বের করে দেওয়া হচ্ছে, নিরাপত্তা কোথায়? পরিবারটা কি অনেক বড় হয়ে গেল কৌশিকবাবু? বিষয়টা হচ্ছে যে দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক ঘটনা। কোনো একটা ঘটনা যদি কোথাও ঘটে থাকে, ঘটনা হোক বা দুর্ঘটনা হোক,
সেখানে সবার আগে আমাদের দেখতে হবে যে সরকারের মোটিভটা কী আছে। আজকে কোথাও যদি একটা কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে তো তার জন্য এখানে যিনি আমাদের কংগ্রেসের যিনি বন্ধু ছিলেন উনি বলছিলেন, অনেক কথাই অনেক বলছেন, সেগুলোর কথাতে আমি এখন আসছি না, আমি পরে আসছি। তো বলছি যে আপনারা দেখবেন যে এই ঘটনাই বলুন বা মালদার ঘটনাটাকে উনি রেফারেন্স করলেন বা কালিয়াচকের ঘটনা বলুন, যে কোনো ঘটনাতেই দেখবেন অ্যারেস্ট কিন্তু হয়েছে, অ্যারেস্ট হয়নি তা নয়, এবং পরবর্তীতে সেগুলোর ব্যাপারে তদন্ত চলবে, এবং তদন্ত চলার পরে যারা পরবর্তীতে একটু সময় লাগছে ঠিকই, কিন্তু সে প্রকরণ হয়ে কিন্তু যে প্রকৃত দোষী সে কিন্তু নিশ্চয়ই ধরা পড়বে। কারণ আপনারা আরজি করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে যেই পথে গতি প্রকৃতিতে এগিয়েছিল, সিবিআইকে কিন্তু সেদিকেই আগাতে হয়েছে। অর্থাৎ সিবিআইয়ের মতো একটা বড় একটা এজেন্সি, কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তাকেও কিন্তু একই পথে এগিয়েছে যেটা কলকাতা পুলিশ আগে বলেছিল, যেটা আপনি বললেন বেঙ্গল থিং টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ কলকাতা পুলিশ যা আগেই কিছুদিন আগেই যে তদন্ত বের করেছিল, সিবিআইও সেটাই করেছে। কিন্তু যে কোনো মৃত্যু দুঃখজনক ঘটনা, কোনো মৃত্যু হোক বা কোনো চুরি ছিনতাই যেটাই হোক না কেন, সেটা না হলেই মনে হয় ভালো হয়। কিন্তু আরেকটা বিষয় একটা আছে, মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে যখন একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, সামাজিক একটা অবক্ষয়ের জায়গা তৈরি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে নিয়ে, সে সরকার যেই থাকুক না কেন। যদি ভাবেন যে আজকে যদি তৃণমূল কংগ্রেসকে আপনারা সরিয়ে দিন বা অন্য কাউকে সরিয়ে দিন বা কাউকে একটা নিয়ে আসুন, তাহলে পরে একেবারে কি গঙ্গা ধোয়া হয়ে যাবে সবকিছু? তা নয়, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ঠিক আছে। কিন্তু মানুষের নিজস্ব চেতনা, নিজস্ব বিবেক, নিজস্ব যদি না থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে সরকারের পক্ষে সবটাই যদি আপনি সরকার কি করছে, সরকার কি করবে, সরকার আচ্ছা ধরে নিলাম আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে গেল, আজকে এবার যে ক্ষমতায় আসছে আপনার এই কথার সঙ্গে আমি সহমত। তার কারণ কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে সম্পূর্ণ ক্লিন করা সম্ভব নয়, মানছি। আমি মানছি। আমার শুধু প্রশ্ন এখানে যে এতগুলো মানুষের মধ্যে এতটা ক্লিন করা হয়তো আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল নেতাই তো পড়ে পড়ে মার খাচ্ছে। প্রসঙ্গটা তো এখানে, তৃণমূল নেতাই পড়ে মার খাচ্ছে, তৃণমূল নেতাকেই মারা হচ্ছে, এবং অদ্ভুতভাবে সেই ঘটনার সামনে যারা থাকছেন তারা ত্রাসের সম্মুখীন হচ্ছেন, তারা পালিয়ে বেড়াচ্ছেন। আপনারা বলছেন যে নিরাপত্তার কথা, নিরাপত্তা কোথায় কৌশিক বাবু? যদি নিরাপত্তা থাকতো তাহলে সাধারণ মানুষ এভাবে পালিয়ে বেড়াচ্ছে না? সাধারণ মানুষ দেখুন, একটা কোথাও একটা ইনসিডেন্ট হচ্ছে, এই যে দুষ্কৃতী যাদেরকে দেখছেন, এই দুষ্কৃতীরা আজকে কোন দলে সেটা দুদিন পরে আইডেন্টিফাই হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে আজকে এই ঘটনার একটা কৌশিক বাবু একটু শেষ করতে দিন। এই ঘটনার পরে একটা রিভার্স ওখানে ঘটেছে, এবং সেটা আপনারা জানেন যে আজকে সেখানকার বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়েছে, বাড়ি বাড়ি, ওটাও আমি দেখাবো, সুকান্ত মজুমদার গিয়ে সেখানে একটা উস্কানিমূলক বক্তব্য তৈরি করেছে। বক্তব্য তৈরি করার পর কিন্তু সেখানে আবার একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করার তিনি বাতাবরণ তৈরি করেছে। আপনারা পলিটিক্যাল এজেন্ডার দিকে যাবেন না। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। আমার প্রশ্ন একটি জায়গাতে, এই তিনটে মানুষ শুধুমাত্র দুষ্কৃতী হতে পারে না, এই তিনটে মানুষ ছাড়াও অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে কেন আইডেন্টিফাই করা যাচ্ছে না? আমার প্রশ্ন এখানে, কেন একটা ইনসিডেন্ট ঘটবার পরে এই ধরনের দুষ্কৃতীরা সামনে আসছে, তার আগেই তাদেরকে ইভাকুয়েট করা যাচ্ছে না কেন? আমার প্রশ্ন এখানে কৌশিক বাবু, কোনো একটা ঘটনা না ঘটার পর্যন্ত তো কাউকে আপনি দুষ্কৃতী বলতে পারবেন না। কি আশ্চর্য! তার তো একটা নিশ্চয়ই ট্র্যাক রেকর্ড থাকবে, নিশ্চয়ই হঠাৎ করে তারা এরকম ক্রাইমের সঙ্গে জড়িত হচ্ছেন না। আপনি দেখবেন, এবং অদ্ভুতভাবে তারা বিহার থেকেও আসছে, এই লিঙ্কও পাওয়া যাচ্ছে, বিহার থেকে বাংলাতে এই বর্ডারে প্রবেশ করছে কি করে? যদি আপনারা দেখবেন যে এদের গৃহশিক্ষক কারা ছিল, তাদের যে যেখানে তাদের শিক্ষা নবিশ হয়েছে সেটা বামফ্রন্টের আমলে, সিপিএম এর আমলেই। কি আশ্চর্য! ঠিক আছে, আজকে বলছি না আমি কোনো ঘটনা ঘটছে সেটাকে আমি জাস্টিফাই করছি না, কৌশিক বাবু যেটা বললেন মানে সত্যি, মানে কৌশিক বাবু বলেছেন ভালো, যে বাংলায় এই ধরনের ঘটনার পিছনে মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা পার্থক্য উনি বললেন। তো সত্যি তো, যিনি বলেন, মাননীয় বলেন, এগিয়ে বাংলা ভালো আছে, বাংলা শান্তিতে আছে, বাংলায় অভাব নাই, বাংলায় এই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, সব করে দিচ্ছি, তাহলেও এই বাংলায় আজকে দেখতে হচ্ছে যে একজনকে ৩-৪ জন মনে নৃশংস ভাবে ইট দিয়ে বলুন, ভারী বস্তু দিয়ে বলুন, থেতলে তাকে মারা হচ্ছে। একটা ঘটনা নয়, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরপর আপনি দেখুন একের পর এক ঘটনাগুলো যেগুলো ঘটছে, খুন, সন্ত্রাস, ধর্ষণ একের পর এক এই বাংলায় ঘটে চলেছে। এদিকে আপনি ওই আইনের মতো চলতে থেকে পার পাবেন না। আপনি যেটা বললেন যে সরকারি আপনারা ফেলিয়ার হয়েছে,
আপনি ঠিক কথা বলেছেন, যদি আপনাদের সরকার না আপনারা তো বামপন্থীদের হাত ধরে সফলতার রাস্তা খুঁজছেন, যে 34 বছরের রাস্তার মোড়ে মোড়ে, যে 34 বছর রাস্তার মোড়ে মোড়ে আপনাদের শহীদ বেদিগুলো আছে, তাদের আত্মার শান্তি পাচ্ছে তো সিপিএম এর সাথে জোট করার জন্য। অন্য সরকার না করলে তখন অঞ্জনদা আপনারা বলবেন, কিন্তু এইভাবে আপনারা হাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। কত হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছে সেটা আপনারা জানেন তো। সরকার হয়ে দাঁড়িয়েছে, তারপর তাদের সাথে যখন জোটে লড়াই করছেন, নৈতিকতার কথা কি আপনাদের মুখে মানায়? আপনি দেখুন, ভূমি রাজস্ব দপ্তর বলুন, প্রশাসনিক স্বরাষ্ট্র দপ্তর বলুন, শিক্ষা দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, প্রত্যেকটা দপ্তরে আপনার এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে সেই দুর্নীতির আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আজকে আপনি জমি নিয়ে বলুন, সিপিএম কে সাথে নিয়ে সেই দুর্নীতি পরিষ্কার করতে চাইছেন আপনারা, জায়গা নিয়ে বলুন, সব কিছুর মধ্যে রাস্তার মোড়ে মোড়ে যে শহীদ বেদিগুলো আছে তাদের রাত থেকে শান্তি পাচ্ছে। আজকে গোটা বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব আজকে ধুলায় মিশিয়ে দিয়েছে। এই বাংলাকে শেষ করে দিয়েছে বর্তমানে সরকার। কোথায় রবীন্দ্রনাথের বাংলা, কোথায় নজরুলের, বিবেকানন্দের বাংলা? আজকে বাংলাকে নিয়ে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো হাসাহাসি করে। আজকে এই বাংলার এই চিত্র থেকে যে এই বাংলা না ভারতবর্ষের আপনারা তো মজিদ মাস্টারের বাংলার হাত ধরেছেন। আমি আপনাদের কন্টিনিউ বলতে চাইছি, আমার না এই জায়গায় আমার এই জায়গায় একটি প্রবাদ বাক্য মনে পড়ে যাচ্ছে। না 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 রতন বাবু, আমার এই জায়গায় সত্যি একটা প্রবাদ বাক্য মনে পড়ে যাচ্ছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তার কারণ এতই দারিদ্রতা বেড়ে যাচ্ছে, যার জেরে সাধারণ মানুষ এখন এসব দুষ্কৃতিপরায়ণ কাজ করছে। রতনবাবু, আপনি এই লজিক খাটাচ্ছেন। আমি এখানে আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, না 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 আলীবাবু, দুষ্কৃতি খাটাচ্ছে না অঞ্জনদা, এরা সব পয়সা বলা, এরা পয়সা ওনাকে অপ করতে বলেন, তারপরে বলছি। হ্যাঁ রতনবাবু আছি। আলীবাবু বলুন। দেখুন, যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই দেখছি, আপনার বিশেষ করে ফুটেজ পরিষ্কার বলছে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত। এই সমস্ত দুষ্কৃতী, আপনার বিভিন্ন ধরনের সমাজবিরোধী লোক, যদিও সেটা তৃণমূল পার্টির হলো অন্যতম সম্পদ, কারণ আমরা দেখেছি এই তৃণমূলকেই খুন করছে, এটা আমরা সারা রাজ্যে আমরা দেখছি। আপনি প্রথমেই যেটা দিয়ে শুরু করলেন যে স্পষ্টত আপনি বুঝতে পারছেন কেন ওনাদের গায়ের মধ্যে কি লেখা রয়েছে ওরা তৃণমূল কংগ্রেস? না, কি করে বুঝলেন? যারা এগুলো সব জায়গায় দেখবেন, পরে প্রমাণ হয়ে যাবে যে এরা সব তৃণমূল। সারা রাজ্যে তার রেকর্ড প্রমাণ চলছে, আপনি সবই দেখতে পাচ্ছেন। এই যে চারটা লোক যে ওখানে থেতলে সাধারণ ওই লোকটাকে ছবিতে দেখা যাচ্ছে, তিনটে লোক, সাক্ষীরাও তো আছে, দেখুন না, সাক্ষীরাও আছে। একটা মা বোন, দুজন মা বোন, দুজন বোনেরা, এই যে একজন বোনেরা এরকম দুজন আছে। সাক্ষীরও অভাব নেই। কারা মেরেছে ওদেরকে জিজ্ঞেস করলে, একজন টোটো চালক আছে তাকে জিজ্ঞেস করলেও হবে। কিন্তু ঘটনা হচ্ছে অক্ষয় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ খুব খুশি হয়েছে যে না, আমরা একজনকে গ্রেপ্তার করেছি, বাকিদের ধরার চেষ্টা করছে, ধরতে থাকুন, অসুবিধা নাই। সেটা তৃণমূলের ব্যাপার, আমি ওর মধ্যে যাচ্ছি না। কারণ বহুবার আমরা ওর মধ্যে গিয়েছি, যাওয়ার পরে মোটের ফলে কিছুই হয় না। আমার কৌশিক বাবু যে কথাটা বলল যে তোমার আরজিকর কাণ্ডের উপর ভিত্তি করে পুলিশ ধরেছে একজনকে, এবং তিনি পুলিশ যে রায় দিয়েছে সেই রায়টাই হাইকোর্ট রায় দিয়েছে, সিবিআই বলেছে, অর্থাৎ তোমার সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত আপাতত হয়েছে। জানি না কি হবে, পরবর্তীতে বলবে। কিন্তু আমি কৌশিক বাবুকে বলতে চাই, 9 তারিখের ঘটনা আরজি করে আর 14 তারিখ পর্যন্ত মাঝখানের এই যে 4-5টা দিন যে সমস্ত কিছু সিনারিও, আজ আমাদের মূল বিষয় আরজি কর নয়। এই কথা থেকে অনেক সিবিআই বলেছে না কৌশিক বাবু, না আলী বাবু, আজ আমাদের টপিক এটা নয়, প্লিজ। আজকেরটা এখন বলবো। দেখুন, ওটা তৃণমূলের ম্যাটার আছে, দুজনের মধ্যে রেষারেষির ব্যাপার আছে। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলেছে সেটা প্রশাসন দেখবে। আলীবাবু, সুকান্ত মজুমদার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তো আপনাদের সামনে রাখবো, কিন্তু কৌশিক বাবু বলতে চাইছেন রাজ্য সভাপতি সেখানে গিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কি অপরাধ করলো?
অঞ্জন বাবু, হ্যাঁ সেটাই বলছি, বিজেপি কি অপরাধ করলো? বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক, 1 নম্বর মন্ডল নৈহাটির সাধারণ সম্পাদক সাহু বলে একজন, তার বাড়িতে ভাঙচুর করা হলো, তার মেশিন লুট করা হলো, তার স্ত্রীর সোনার সমস্ত কিছু অলংকার গুলোকে চুরি করে নেওয়া হলো, বিজেপি পার্টি অফিস ভেঙে তছনছ করে দেয়া হলো। এটা কি হলো? আপনারা তৃণমূলে ঝগড়া করলেন, আপনারা রেষারেষি করে খুন হলেন, ঠিক আছে, বিজেপি কি অপরাধ করলো? কেন বিজেপির গায়ে আপনারা ইলজামটা লাগাচ্ছেন? তার মানে হচ্ছে আপনারা নিজেরা নিজেদের কোনো ইসে করতে পারবেন না। আপনারা যে লাইনে গিয়েছেন এই লাইন থেকে আপনারা আর বেরিয়ে আসতে পারবেন না। খুনের রাজনীতি আপনারা নিয়েছেন। বললেন না, এই যে নয়া বাজার থেকে সেখানকার দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছে, গুন্ডাদের নিয়ে আসা হয়েছে, সংখ্যালঘু মুসলিম গুন্ডাদের নিয়ে এসে আজকে সেখানে ওই আমার মন্ডল জিএস এর বাড়িঘর সবকিছু ভেঙে দেওয়া হলো। কেন হলো? কোথাকার নয়া বাজার আর কোথায় হচ্ছে নৈহাটের ঘটনা? কেন ওই সমস্ত লোককে নিয়ে এসে আপনি ভাঙচুর করলেন? ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু বলছেন না। আলীবাবু একদিকে যখন আপনারা বলছেন তৃণমূলেরই কোনো একজন হবে হয়তো পরবর্তীকালে, আলীবাবু বেশ আলীবাবু পার্টির ব্যাপার নাই, কেন বিজেপির উপর এইভাবে আক্রমণ করা হলো? বুঝতে পারছি দুটো বাইট আপনাদের সামনে রাখবো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আলীবাবু দুটো বক্তব্য রাখবো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কেন বলছি? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনি বলছেন, স্টার্টিং এই বললেন যে খুব সহজেই একসময় ঠিক বোঝা যাবে যে এনারা আদৌ তৃণমূল কংগ্রেসের লোক। যেমন আপনারা বলছেন ঠিক তেমন ভাবেই সাংসদও বলছেন, ব্যারাকপুরের সাংসদ তিনি বলছেন, পার্থ ভৌমিক, তিনি সরাসরি বলছেন যে বিজেপি করিয়েছে। শোনাই একবার, তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার যে কথা কৌশিকবাবু বললেন যে ইন্ধন যোগানোর চেষ্টা চলেছে, সেই বক্তব্য পাশাপাশি রাখছি। দেখুন, আজকেও আমি ভাটপাড়ায় 15 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে মানুষের সাথে বসেছিলাম। যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে, ব্যারাকপুরে তো আগেই হয়েছে, ভাটপাড়াতেও 2026-এ জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা, তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায়। ওতে কোনো লাভ হবে না। আমার 20 জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং, কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর 2026-এ অ্যালাউ করবে না। কিন্তু বিজেপি বলছে না তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষ। ধারুয়া রাজেশ কোন দল করে আপনারা গৌরীপুরে যান, গিয়ে খোঁজ দিয়ে নিন। সাধারণ সম্পাদক মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে, মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাও এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেটমারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থ ভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, মেশিন লুট করেছে, সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে। আমাদের যে ওনার স্ত্রী, আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি, তার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে। এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং এখানেও বেলডাঙ্গা মডেল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই 2-4 জন হিন্দু ছিল, বাদবাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে এগুলো লুট করা হচ্ছে। নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি। অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয়, সেই জন্য সম্পূর্ণরূপে নগ্নরূপে ধীরে ধীরে জুম ইন করার চেষ্টা করব, জুম ইন থেকে জুম আউট করবার চেষ্টা করব, ম্যাপিং করার চেষ্টা করব। কেন বলছি? প্রথমে তো সম্পূর্ণ ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই ঘটনা হয়তো ঘটছে, কখনো অফিসিয়ালি কখনো আনঅফিসিয়ালি, বিভিন্ন ঘটনা সামনে আসছে, কখনো আসছে না। তার মধ্যে যখন আমি এই বাংলায় বসবাস করি, সেই বাংলার মধ্যে আমি যদি চলে আসি, একটু জুম আউট করলাম, সেখানে স্পষ্টত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে। এবার আরেকটু জুম আউট করি, একেবারে ব্যারাকপুর নৈহাটি বিভিন্ন প্রান্তে, এই জায়গাগুলোতে কন্টিনিউয়াস যেন এই ঘটনাগুলো ঘটেই চলেছে।
কার্যত ব্যারাকপুর, এতদিন সবাই বলতো পশ্চিমবঙ্গ কি এইসব দুষ্কৃতীদের এপিসেন্টার হয়ে যাচ্ছে, আমি বলছি ব্যারাকপুর কি ধীরে ধীরে এইসব দুষ্কৃতীদের এপিসেন্টার হয়ে যাচ্ছে। দেখুন, পার্থ ভৌমিক সত্যি বলছেন নাকি অর্জুন সিং সত্যি বলছেন এসবের মধ্যে আমরা নেই, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তা তারা নিজেরাও জানেন। কিন্তু প্রশ্ন উঠছে সাধারণের নিরাপত্তা নিয়ে। তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক, বামফ্রন্ট সমর্থক কিংবা কংগ্রেস সমর্থক, তারাও তো মানুষ এন্ড অফ দ্য ডে। তাদের ওপর যদি ত্রাস তৈরি হয় তাহলে সাধারণ মানুষের ওপরও ত্রাস তৈরি হবে। এই জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা এই দুষ্কৃতীদের তোষণ এবং পোষণ করছেন, এমন হবে না তো যে কোনোদিনও এই তোষণ এবং পোষণের বেড়াজালে তারা নিজেরাই বুমেরাং হয়ে তাদের ওপর ভারী হয়ে পড়ে। আমি ঠিক এই জায়গায় রতনবাবুর কাছে যাবো, রতনবাবু হাত তুলছিলেন, বুমেরাং হয়ে পড়বে না তো রতনবাবু? এই জায়গাটায় এই ধরনের ঘটনা ঘটছে যখন ব্যারাকপুর, নৈহাটি, এই এলাকাটাতে যারা নেতৃত্ব দিয়েছে এর আগে, আজকে আপনারা দুজনের দেখালেন, একজন অর্জুন সিং আর হচ্ছে ওই আপনার পার্থ ভৌমিকের কথা বলে, পার্থ ভৌমিক যেই কথাটা বললেন এবং ওখানে গিয়ে দেখলাম যে আরেকজন একটু এলাকা একটু গরম করে দিয়ে এলেন আমাদের, হ্যাঁ মজুমদার বাবু ওখানে একটু গরম করে দিয়ে এলেন। ওখানে মুসলমানরা এই করেছে, মানে হিন্দু মুসলমান থেকে এরা বেরাতে পারছে না। কিন্তু এখানে পার্থবাবু যেই কথাটা বললেন যে অর্জুন সিং, আচ্ছা অর্জুন সিং বলুন তো, আজকে বিজেপিতে আছে আর 24 ঘন্টা পরে তৃণমূলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? ঠিক যেমন গ্যারান্টি নেই যে কখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসবে, আবার বিজেপিতে আসবে না, কারণ এটা গেছে এসছে, তার জন্য এই কথাটা বলছি। ঠিক বলেছেন রতনবাবু। ঠিক যেমন কংগ্রেস থেকে কখন তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপিতে চলে যাবে তা কখনো বোঝা যায় না। সাগর দিকে উপনির্বাচন মনে রয়েছে তো, বোঝা যায়। আমি বলি যে যদি কেউ গিয়ে থাকে এসে থাকে, গিয়ে থাকে এসে থাকে, তার ক্ষেত্রে না বোঝা যায়, কিন্তু যে যায়নি তাকে এসব কথা বলা যায় না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে অর্জুন সিং গিয়েছে তো, সাগর দিকে উপনির্বাচনে তো গিয়েছে। আমি বলি অর্জুন সিং এর কথা যেটা বললো যে এখানে আজকে কারা ওখানে সামান করছে বলুন তো। আজকে যে ভদ্র মহিলা ভয়ে ওখান থেকে দেখুন ছুটে বাঁচাতে গিয়ে ছুটে পালিয়ে এলো আপনাদের ছুটে যে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো অর্জুনদা, সাধারণ মানুষের নিরাপত্তাটা কে দিবে? প্রশ্নটা বারবার এইখানে চলে আসছে। আমরা তো সেই প্রশ্নই করছি রতনবাবু, আপনাদের থেকে এক্সট্রা কিছু বলুন আপনারা। দায়িত্ব কার? ওখানকার যে লোকাল প্রশাসন আছে, আজকে বলুন তো ওখানকার যে লোকাল প্রশাসন আছে, আপনারা এত বড় একটা ফুটেজ দেখাচ্ছেন, এতজন মিলে একজনকে খুন করছে বা মারছে, তার মধ্যে একজনকে ধরেছে, বাকিদের তল্লাশি চলছে, আইনের পথে চলবে। আরেকজন গিয়ে বলছে কোন মুসলিমরা এই ঘটনা ঘটাচ্ছে হিন্দুদের উপরে, আরেকজন গিয়ে বলছে সামনের ভোট আসছে, ভোটে তারা কিছু করতে পারবে না, তাই এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু অন্যত সাধারণ মানুষ, আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমরা যাব কোথায় বলুন? আমরা যাব কোথায়? আজকে যে ঘটনা দেখাচ্ছে ভয়ঙ্কর ঘটনা, কেন রতনবাবু কংগ্রেসের কাছে যাবো না আমরা? রতনবাবু একটা কথা বলি, আপনাকে না আমি একটা কথা বলছি খুনাখুনি হয়েছে, খুন হয়েছে, সেটা আলাদা ব্যাপার, রাস্তার উপর হয়েছে। আমার কথা হচ্ছে যেটা সুকান্ত বাবু বলতে চেয়েছিলেন, যে আমার ওই মন্ডল যে জেনারেল সেক্রেটারি পার্টির শাহ মুকেশ শাহ, তার বাড়িটার উপর যে আক্রমণটা হলো, ভাঙচুর হলো, সবকিছু লুট হয়ে গেল, কারা করলো? এটা খুনের পরের ঘটনা। কারা এসে? ওই নয়া বাজার থেকে লোকেরা এসে। এই কথাটাই সুকান্ত বাবু বলেছে, পরবর্তী ঘটনা, খুনের পরবর্তী ঘটনা। তাহলে কেন বাইরের থেকে লোক এনে আমার বিজেপি পার্টির নেতার বাড়ি ঘর ভাঙচুর করলেন? এইটা কথা বলুন রতনদা, এই কথাটা বলুন। মুসলমানরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে, উনি সেই কথা বলেছেন। হ্যাঁ ঠিকই তো, ঠিক কথা শুনেন। হ্যাঁ, খুনাখুনি হয়েছে রাস্তায়, সেটা রাস্তার ব্যাপার আছে, তৃণমূলের ম্যাটার আছে। বিজেপির উপর আক্রমণটা কেন হলো সেটাকে বলুন। ওখানে হিন্দুদের উপর আক্রমণ করতে পারেন না, উনি এটা বুঝে গেছেন। উনি বুঝে গেছেন যে হিন্দুরা হিন্দুদের উপর আক্রমণ। দেখুন, আমি একটা স্ট্র্যাটেজি বুঝতে পেরেছি। আমি রতনবাবু আসছি, আমি এখানে কৌশিকবাবুর কাছেই যাব। আমি এখানে একটা স্ট্র্যাটেজি বুঝতে পেরেছি। দেখুন, আজ যখন রাস্তায় পড়ে একজন মানুষকে মারা হচ্ছে, আমি যখন তাকে ডেজিগনেশন বলছি মানুষ, তৃণমূল কংগ্রেস তার অন্যরকম একটি ভিন্ন ডেজিগনেশন। তার কারণ দল মত নির্বিশেষে সবার আগে তো তার ডেজিগনেশন হওয়া উচিত তিনি একজন মানুষ, মানবিক হওয়া উচিত। আলীবাবুও বলছেন যে আমার বিজেপির লোকেদের কেন মারা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকের নির্দিষ্ট দলের লোককে মানুষ মনে করছেন।
আর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কেউ কথা বলতে চাইছেন না। আমি এখানে কৌশিকবাবুর কাছেই যাব। কৌশিকবাবু, আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে একই কথায় আসব। আমি বলছি, এটা কি ধরনের গোষ্ঠী কোন্দল চলছে? যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের ব্যক্তিরাই এটা করে থাকে, যদি পরবর্তীকালে এটা সামনে আসে, তাহলে তো বলতে হচ্ছে যে আবারও কি অভিষেক বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোষ্ঠী কোন্দল চলছে। কেউ অভিষেকপন্থী, কেউ মমতাপন্থী, এটা কি চলছে? স্বীকার করে নিন। যদি এটা হয় তাহলে স্বচ্ছ থাকবে, আর যদি এটা না হয়ে থাকে তাহলে এই ঘটনা কেন বারবার করছে? কৌশিক, দেখুন, ব্যারাকপুরের যে ঘটনাটা আপনারা বলছেন না, সেখানকার যদি আপনি সামাজিক কালচারটাকে যদি আপনি দেখেন, এই ভাটপাড়া, নৈহাটি, কাকিনাড়া, টিটাগড়, এই যে পরপর যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলোর কিন্তু কালচারটাকে যদি বলেন যে নষ্ট হয়ে গেছে, এই নষ্টটা আজকে হয়নি। এটার যে হেডমাস্টার ছিল এই এলাকার, সেটা হচ্ছে, তার নাম ছিল তড়িৎ তোপদার। তিনি দীর্ঘদিন সেখানকার সিপিএম এর সাংসদ ছিলেন। ঠিক আছে, এখানকার মানুষকে এই যে দেখবেন, এবং এখানে একটা বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন, তাদের যদি একদম গ্রাস রুটটা দেখেন না, রুটটা কিন্তু বাংলার সাথে জড়িত খুব কম আছে। সেখানে একটা অংশ, বিরাট একটা অংশের মানুষ থাকেন যারা আমার পার্শ্ববর্তী রাজ্য থেকে এসে এখানে, তারা হয়তো কোনো কর্মসূত্রে এখানটাতে এসছে, আসার পর এখানে তাদের আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে, তারপরে তারা এখানে মিশে গিয়েছে, জনবিন্যাসের মধ্যে তারা আমাদের মধ্যে মিশে গিয়ে তারা কেউ কাজকর্ম করছে, বাড়িঘর বানিয়েছে, তারা কেউ ভালো কাজ, মন্দ কাজ, মাঝারি ধরনের কাজ, কেউ ব্যবসা, কেউ চাকরি করে বেড়াচ্ছেন। এরাই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেছে নিজের শেল্টারের জন্য। মুশকিলটা কোথায় হচ্ছে জানেন তো? এখানে যে এই অশান্তিটা হচ্ছে, এই অর্জুন সিং যে বারবার করে দল বদল করছে না, আজকে তৃণমূল, কালকে বিজেপি, আজকে কংগ্রেস, তারপরে দিন সিপিএম, এই যে উনি করে বেড়াচ্ছেন, উনি তো মাঝে মাঝে টপকে টপকে দিক দিক থেকে চলে যাচ্ছেন, কিন্তু ওনার যে নিচুতলার কর্মীরা পৌঁছতে পারছেন না ওনার অব্দি। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে কোথায়, যে ওর নিচুতলার কর্মীরা জানতেই পারছে না দাদা আজকে কোথায় আছে, দাদা কোথায় আছে, দাদার ছেলে কোন দলে আছে, দাদা কোন দলে, বাবা কোন দলে, ছেলে কোন দলে, সাধারণ মানুষ বুঝতেই পারছে না। সেই এলাকায় কিছু কিছু ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সজাগ আছি আমরা। আজকে আমাদের দিদির সরকার সেখানে সজাগ আছে, পুলিশ সজাগ আছে। যেই ধরনের ঘটনায়, কৌশিক বাবু এটা বলবেন না যে সজাগ আছে। সজাগ থাকলে দিন দুপুরে এরকম ভাবে কেউ কাউকে খুন করতে পারে? কৌশিক বাবু, সজাগ, এটা সজাগ থাকা নিদর্শন। এটা ছেড়ে দিন, আমি ছেড়ে দিলাম। কৌশিক বাবু এটা ছেড়ে দিন। একটা ঘটনা, দুলাল সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে এসপি কে ভৎসনা করলেন, তারপরে আপনি বলছেন যে আইন শৃঙ্খলা সঠিক রয়েছে। না, কোনো একটা ঘটনায় যদি দুষ্কৃতীরা মনে করে একটা অঘটন ঘটে, কৌশিক বাবু এটা অঘটন নয়, এগুলো অঘটন নয়, এগুলো দিনের পর দিন ঘটছে এবং স্পেসিফিক্যালি ঘটছে। এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে কৌশিক বাবু, যে কথাটা আপনি বলছেন, শুধুমাত্র দুলাল সরকার নয়, এর আগে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আলীবাবু এবং রতনবাবু দুজনেই একটা বিষয়ে আলোকপাত করেছেন, এই কথাটা খুব একটা ভুল কিন্তু নয়। আজ একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে গেলে পরে ট্রাফিক সিগন্যালে তাকে দাঁড় করিয়ে দিয়ে তাকে হ্যারেস করা হয়, তার কারণ সে হয়তো কোনো কারণে হেলমেট পরতে ভুলে গেছে। হ্যাঁ, এটাও ঠিক, হেলমেট পরা অবশ্যই উচিত, কিন্তু যারা এইভাবে দিনে দুপুরে মানে সবার সামনে সর্বসমক্ষে একজন মানুষকে মেরে দিচ্ছেন, তাদেরকে কেউ হতে পারছেন না, পুলিশ প্রশাসন তখন পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, আরজিকর ইস্যুতে কি হয়েছিল? আপনারা আরজিকর ইস্যু টানছিলেন, আরজিকর ইস্যুতে কি হয়েছিল? কার্যত তারা মাথা ঢাকা দিয়েছিলেন, তারপর বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রয়েছে। এটা নিয়ন্ত্রণ না, এটা যদি কৌশিকবাবু নিয়ন্ত্রণ হয় তাহলে তো কিছু আর বলার নেই। আপনি যদি বলেন যে কোনো একটা ক্রিমিনাল বা কোনো একটা দুষ্কৃতী যদি হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে ফেলে, আপনাকে দেখতে হবে তার পরবর্তীতে সরকারের মোটিভটা কি আছে। দুষ্কৃতি বলা হচ্ছে বারবার, কৌশিকবাবু দুষ্কৃতি বলা হচ্ছে। আচ্ছা, দুষ্কৃতি দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, দেখা যাচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি। আমরা দুষ্কৃতি হবে না। যখন সিপিএম এর আমল ছিল না, তখন সবাই সিপিএমই ছিল। এটা কৌশিকবাবু অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট বলেছেন। বুঝতে হবে, আমি যেই প্রশ্নটা প্রথমেই করেছিলাম, হয় তাদের পরিবার এত বড় হয়ে গেছে তারা কন্ট্রোল করতে পারছে না, হয় এটা হয়েছে না 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 রতনবাবু আমার প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করুন। হয় এটা হচ্ছে যে তাদের পরিবার সর্বসমক্ষে অত্যন্ত বড় হয়ে গেছে, তারা কন্ট্রোল করতে পারছে না, অথবা তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে নেপথ্যে কেউ অন্য কেউ কাজ করছে। যে কোনো একটা হতে পারে, দুটো পার্সপেক্টিভ, যে কোনো একটা, এর মাঝে কিছু হতে পারে না। রতনবাবু একদম 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 কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, কারণ দিদির বোতল থেকে ভূত বেরিয়ে গেছে, সেই ভূতকে আর বোতল বন্দি করতে পারছে না।
কারণ এত দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দিয়েছে যে সেই দুর্নীতি না আপনারটা মনে হচ্ছে। আচ্ছা রতনদা, আপনি কি এটা বলতে পারবেন আপনার দলের থেকে এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের জন্য কাউকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? আমাদের কিন্তু করা হয়েছে, আরাবুলকে বহিষ্কার করা হয়েছে, ঠিক আছে? এরকম অনেককেই পাবেন যে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি দেখাতে পারবেন আপনার দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ? শান্তনু সেন অনেকেই করা হয়েছে, আমি আর নাম দিয়েছি না, বেশি করা হয়েছে। আমি শৃঙ্খলা ভঙ্গ করলে পরে সেখানে সাসপেন্ড হয়। আমি এখানে আলিবাবু তৃণমূল কংগ্রেস, আমি আলিবাবু তৃণমূল শুধু সাসপেন্ড করলে সবকিছু হয় না, যেটা বিষয় আছে শুধু সাসপেন্ড করলে সবকিছু হয় না। আলিবাবু তৃণমূল ক্ষমতার অলিন্দে এসে তৃণমূল ক্ষমতার অলিন্দে এসে সারা রাজ্য জুড়ে তারা নিজেরা গোষ্ঠীবাজি করছে, সেটা আমরা সবাই দেখছি, বাংলার মানুষ সবই দেখছে। গোষ্ঠীবাজি করছে, খুনোখুনি করছে, লুট করতেছে, সব ঠিক আছে, ওটা ওদের ব্যাপার আছে, সেটা প্রশাসন দেখবে, সেটা আমরা বলছি। কিন্তু মানুষ রায় দেবে 26-এর ভোটের নির্বাচনে কি হবে, সেটা মানুষের ব্যাপার আছে। আমার কথা সেই জায়গাটাই না, আমার কথাটা হচ্ছে আপনারা গোষ্ঠী সংঘর্ষ করছেন, খুনোখুনি করছেন, করুন, আপনাদের বিচার আইনের শাসন আইনের দিকেই যাবে, আইনের পথে চলবে, চলুক। কিন্তু বিজেপি অপরাধ করলো, আমার এই যে মুকেশ সাউ, তার বাড়িতে যে কাউ আর গুড্ডু বলে যে লোটা মানে লোটো চালক আর হলো মদ বিক্রেতা, এদের নেতৃত্বে যে যারা হচ্ছে মানে এমপি পার্থ ভৌমিকের খুব কাছের নিয়ারেস্ট লোক, এরা কি করে গিয়ে আমার মন্ডল সাধারণ সম্পাদকের বাড়িতে ভাঙচুর করলো, তার সব লুট করে নিল? কেন অজুহাত খোঁজার চেষ্টা হচ্ছে? কেন খুনটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন খুনটাকে মানে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ তৃণমূলীরা দায়ী নয়, বিজেপির দিকে টার্নিং নেওয়া হচ্ছে? এই ব্যবস্থাটা বন্ধ করা দরকার আছে। সেই জন্য আমরা যেটা বলতে যাচ্ছি অলোক বাজোরিয়া বলছে এটা নিজেদের মধ্যে রেষারেষির ফল। সেটা তো সময় বলবে, আলিবাবু সেটা সময় বলবে। একেবারে অন্তিম দণ্ডের দিকে রয়েছে আমরা। বেশ আলিবাবু, আমরা একেবারে অন্তিম দণ্ডের দিকে রয়েছে। আমি কৌশিকবাবুকে এবার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো আনইন্টারাপ্টেড। কৌশিকবাবু বলুন। আমাদের কথা হচ্ছে যে ঘটনাটাই ঘটুক কেন, কোথাও যদি কোনো একটা ঘটনা ঘটে, সে ছিনতাই হোক, মার্ডার হোক বা যাই হোক না কেন, প্রশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ বারবার করে আস্থা রেখেছেন। বিভিন্ন ভোটের কথা যিনি বলছিলেন একটু আগে, তা আমরা বলছি 26-এর ভোটের কথা আপনি বলছেন, 26-এর ভোটের কথা নতুন করে আমি আর কিছু বলছি না, দেখতে পাবেন 26-এর ভোটের রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি নতুন করে আবার মুখ্যমন্ত্রী হবেন। সুতরাং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন। যে ঘটনাগুলো ঘটছে সেটা না ঘটলেই হয়তো ভালো হতো, কিন্তু যদি যেটা ঘটে গেছে সেটার উপরে নিশ্চয়ই আমরা তার জন্য আমাদের দল বা আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার ব্যবস্থা নেবে এবং প্রকৃত যে দোষী সে ধরা পড়বে এবং সত্যটা সত্যিকারই উদ্ঘাটন হবে। আর পার্টিকুলার কোনো এরিয়া, একটু ডিস্টারবেন্স এরিয়া থাকেই দেখবেন সেই সমস্ত এলাকায়, সেই ডিস্টারবেন্স এরিয়াগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেটাকে সেই সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন একটু বেশি অ্যাক্টিভলি কাজ করবে আগামী দিনে, এটা আমি নিশ্চয়ই আশা করি এবং সেই ব্যাপারে নিশ্চয়ই আরও আমরা সজাগ থাকবো বলে আমাদের মনে হয়। বেশ, আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জনদা, আমাদের এই সোনার বাংলাকে আজকে আমরা দেখতে পাচ্ছি, এই সোনার বাংলাকে ধর্ষকদের বাংলা, সন্ত্রাসকারীদের বাংলা, দুষ্কৃতিকারীদের বাংলা এবং দুর্নীতিবাজদের বাংলায় পরিণত করেছেন বর্তমানে যে শাসক দল, সেই দল। কারণ অঞ্জনদা দেখুন, এই বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা ছিল। এই বাংলায় কত বড় বড় মনীষীদের জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায়। আজকে আমরা এই বাংলায় সেরকম বড় মানুষ দেখতে পাচ্ছি না। আমরা এই বাংলায় যা দেখতে পাচ্ছি, আগামী দিনে এই প্রজন্ম তারা কোন পথে যাবে কোনো দিশা নাই। কারণ আপনাদের এই চ্যানেলে আপনারা প্রতিদিন একের পর এক যা দেখাচ্ছেন তা দেখে গোটা বাংলার মানুষদের গায়ে শিহরণ জেগে যাচ্ছে। আপনার এই ফুটেজ দেখে সারা বাংলার মানুষের শরীরের লোম খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা বলতে চাই, এই সরকার আর বেশিক্ষণ এই সরকারকে এক মুহূর্ত সময় দেওয়া উচিত না, না হলে কিন্তু বাংলার কপালে আরো কষ্ট আছে। তাই আমি বাংলার মানুষকে বলবো, জাতীয় কংগ্রেসই পারে একমাত্র এই বাংলার মুক্তি দিতে। তাই আগামী নির্বাচন দেখবেন আমাদের জাতীয় বাংলায় খুব ভালো। বুঝতে পেরেছি। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। আমাদের ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গে আমরা এই দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে তৃণমূলের যে
যে দুর্বৃত্তায়ন সারা রাজ্য জুড়ে চলছে, খুনের রাজনীতি চলছে, গোষ্ঠী সংঘর্ষের রাজনীতি চলছে, সেই কথাগুলো গ্রামের সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তাই 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, এই 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে গঙ্গার জলে বিসর্জন দিতে হবে এবং বাংলার মানুষ তার জন্য তৈরি হয়েছে। গোষ্ঠী সংঘর্ষের রাজনীতি একমাত্র নির্মূল করতে পারে বিজেপি, সন্ত্রাসবাদের রাজনীতি নির্মূল করতে পারে বিজেপি, সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে পারে একমাত্র বিজেপি, বাংলার প্রকৃত উন্নয়ন করতে পারে বিজেপি। তাই এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র বাংলার বিকল্প বা তৃণমূলের বিকল্প। সেই হিসাবে আসুন সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পাশে থাকি, আইনের শাসন বাংলাতে প্রতিষ্ঠা হোক। সবাইকে ধন্যবাদ। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, বিজেপি, তৃণমূল কংগ্রেস কিংবা বামফ্রন্ট যে যাই বলুক না, কারণ বিশেষ করুন আমরা বিশ্বাস করি শান্তি তৈরি করতে পারে মানুষ, সম্প্রীতি তৈরি করতে পারে মানুষ, সহনশীলতা তৈরি করতে পারে মানুষ, অশান্তিও তৈরি করতে পারে মানুষ। প্রত্যেকের ঊর্ধ্বে, যে কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে সাধারণ মানুষই শেষ ইতির কলমে টানটা দিতে পারে। আর ঠিক সে জায়গায় ভোট এবং আপনার আঙুলের ছাপ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষের জন্য। আর সেই মানুষ কোন দিকে তাদের পালের হাওয়া দেবে তা নির্ভর করবে তার নির্ভরশীলতার ওপর, তার চিন্তনের ওপর। এবার আপনারাই চিন্তা করুন যে আদৌ তৃণমূলকে মারছে, নাকি একে অপরের সঙ্গে গোষ্ঠীকন্দলের মাঝে নেপথ্যে অন্য কোনো কাহিনী চলছে, নাকি সব শেষে আমরা বলতে পারি মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনের জন্য। আর যদি সেটা না থাকে তাহলে শেষ বেলায় কখন কাকে কে হত্যা করবে আর কখন হিউমিলিয়েট করবে আপনারাও ধরতে পারবেন না। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।